শুভ সকাল ডিয়ার স্টুডেন্টস এবং সুস্বাগতম টিডব্লিউএস একাডেমিতে। স্টুডেন্টস, আজ আমরা আপকামিং এনটিপিসি পরীক্ষার জন্য দুর্দান্ত আরো একটি সেশন আলোচনা করব, তোমাদের সাথে প্র্যাকটিস করব একটা দুর্দান্ত প্র্যাকটিস সেট। অবভিয়াসলি প্রতিদিনের মতো খুবই সুন্দর প্রশ্ন উত্তর থাকছে। এখনকার সময়ে যে প্র্যাকটিসটা হচ্ছে শেষ মুহূর্তের প্র্যাকটিস, ইটস মিন নাম্বার অফ কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করব আমরা। এক কথায় বলতে গেলে র্যাপিড ফায়ার টাইপের কিন্তু প্রশ্ন উত্তর। কিন্তু প্রশ্নর উত্তর করার আমি তোমাদের টাইম দেবো, প্রতিটা প্রশ্নের তোমরা উত্তর করবে কমেন্টে। লাইভে অবশ্যই যারা যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে সকলে একটা করে লাইক করে ফেলো দ্রুত, এবং ক্লাসটিকে একটু বন্ধুদের কাছে শেয়ার করো যাতে সকাল সকাল সকলেই একটা দুর্দান্ত জিকে ক্লাস পেতে পারে। অলরাইট, তো আমাদের প্রতিদিনের টিডব্লিউএস একাডেমিতে এই ক্লাসগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের ফ্যামিলিতে যারা নতুন আছো তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সমস্ত ভিডিওর প্রথমেই পেতে। ওকে, অলরাইট, চলো আমরা প্রথম প্রশ্ন দেখে ফেলবো। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, এটা কি বলা হচ্ছে, একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন। আর এনটিপিসিতে কম্পিউটারের প্রশ্ন কিন্তু থাকে। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্যর মধ্যে পড়ে? প্রোগ্রামিং ভাষা, এটা সম্পর্কে আমরা অনেক সময় শুনেছি। একটা ভিজুয়ালের পিছনে, একটা প্রোগ্রামের পিছনে অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে বিশেষ করে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হয়। জাভা, যদি আমরা প্রচলিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে তোমার আরো যদি দেখা যায় ফোর্ট্রান, এই ধরনের বিভিন্ন কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেয়ে থাকি। তো এর ভিতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? এটি শুধু ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়, নাকি এটি কোনো নিয়ম অনুসরণ করে না, এটি মেশিনকে নিয়ন্ত্রণ করতে ও অ্যালগোরিদম প্রকাশ করতে ব্যবহার হয়, নাকি আরেকটা বলা হচ্ছে শুধুমাত্র খেলার জন্য ব্যবহার করা হয়। কোনটি সঠিক হবে এখানে? আমরা সঠিক উত্তর দেখে নেব এটার, যেটা হচ্ছে সেটা অপশন সি। এটি একটি মেশিন নিয়ন্ত্রণ, বা এটি সাধারণত মেশিনকে নিয়ন্ত্রণ করে থাকে। এক ধরনের অ্যালগরিদম প্রকাশ করতে কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে থাকি। তো অপশন সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য। কোরবা কয়লা খনি ভারতের একটা কয়লা খনি অঞ্চল। সেই কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন কিন্তু কয়লা খনি দেখতে পাই, তাই না? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা খনি বিখ্যাত কয়লা খনি। দেউচা পাচামি কয়লা খনি ভেরি ইম্পর্টেন্ট। দেউচা পাচামি একটা প্রস্তাবিত কয়লা খনি অঞ্চল, আর রানীগঞ্জটা তো ফেমাস কয়লা খনি অঞ্চল। তেমনি কোরবা একটা কয়লা খনি অঞ্চল। এটা অবস্থিত আছে কোথায়? এটা অবস্থিত আছে আমাদের ভারতের ছত্তিশগড় রাজ্যে। কোথায় আছে? ছত্তিশগড় রাজ্যে। ওকে, নেক্সট, এটা কিন্তু ছোটনাগপুর বেল্টের ভিতরেই পড়ে। ছোটনাগপুর অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে আমরা কিন্তু বিশেষ করে দামোদর ভ্যালি অঞ্চল বা ছোটনাগপুর অঞ্চলে প্রচুর খনিজ বা এরকম শক্তি সম্পদ পেয়ে থাকি। ওকে, তো সেখানে ছত্তিশগড়ের কোরবা তো একটা কয়লা খনির ভিতরে পড়ে। প্রখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর কে ছিলেন? প্রখ্যাত সেতার বাদক, এবং ভারত থেকে প্রথম ব্যক্তি হিসাবে গ্রামি অ্যাওয়ার্ড জিতেছিলেন এই প্রখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। তো তিনি কি বা কার শিষ্য ছিলেন? প্রশ্ন 3, সঠিক উত্তর কি করব আমরা? এটা ভেবেচিন্তে অ্যান্সার করো। দেখো, প্রখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর শিষ্য ছিলেন কার? উস্তাদ আলাউদ্দিন খানের। তিনি কিন্তু, বা আলাউদ্দিন খান, তিনি শিষ্য ছিলেন। ওকে, অলরাইট, চলো এরপরে আমরা কিছু এখান থেকে তথ্য দেখব তার সম্বন্ধে। পণ্ডিত রবিশঙ্কর কিন্নর স্কুল অফ মিউজিক স্থাপন করেছিলেন। এটাও মনে রাখবে, কিন্নর স্কুল অফ মিউজিক কে স্থাপন করেছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ দ্য ভেরি ফার্স্ট, পণ্ডিত রবিশঙ্কর তিনি কিন্তু ভেরি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ গ্রামি অ্যাওয়ার্ড। 1968-এ তিনি প্রথম ভারতীয় হিসাবে গ্রামি অ্যাওয়ার্ড জিতেছিলেন, এবং তিনি সর্বোচ্চ গ্রামি অ্যাওয়ার্ড জয়ী 5 টাইমস। 5 বার তিনি গ্রামি অ্যাওয়ার্ডটা
জিতেছিলেন। নেক্সট বলা হচ্ছে 1999-এ পণ্ডিত রবিশঙ্করকে ভারত রত্ন দেওয়া হয়। ভারত সরকার দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্করকে ভারত রত্ন। এবং লাস্ট তথ্য, ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেমন ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন, সেটাও তিনি পণ্ডিত রবিশঙ্কর পেয়েছিলেন 1999-এ। সাথে সাথে ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড লিজিয়ন অফ পাই 2000 সালে। তো ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম কি? লিজিয়ন অফ, সেটা কিন্তু তিনি পেয়েছিলেন 2000 সালের দিকে। নেক্সট চলো পরেরটা, একটা একটু বড় প্রশ্ন, আমি প্রশ্নটা পড়ছি তারপরে উত্তর করো সকলে। মহাত্মা গান্ধীর আগেই নির্বিবাদ প্রতিরোধ নীতি বা ডক্টরিন অফ প্যাসিভ রেসিস্টেন্স প্রয়োগ করে ভাড়া বর্জন আন্দোলন নো রেন্ট ক্যাম্পেনিং এর নেতৃত্ব দিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কর প্রদান না করার মাধ্যমে প্রতিবাদ জানানো কে প্রথম শুরু করেছিলেন? অর্থাৎ মহাত্মা গান্ধী একটা সময় এটা করেছিল, কিন্তু তার আগেই ডক্টরিন অফ প্যাসিভ রেসিস্টেন্স বা নির্বিবাদ প্রতিরোধ নীতি বলে একটা নীতি গ্রহণ করেন বা প্রয়োগ করেন, এবং নো রেন্ট ক্যাম্পেনিং, কোনো ভাড়া বর্জন আন্দোলন শুরু করেছিলেন, এবং প্রশাসনিক কর্তৃপক্ষ যারা ছিল তাদের বিরুদ্ধে কর প্রদান না করার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন কে প্রথমে? অপশন দেখো কারা আছে। বল্লভভাই প্যাটেল, অপশন এ। দেন কি বলা হচ্ছে? দেন হচ্ছে বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং ফজলুল হক খুদা। এদের ভিতরে কোনটি সঠিক উত্তর হবে? দ্রুত। রাইট অ্যান্সার ইজ বাল গঙ্গাধর তিলক। তিলক প্রথম এটা করেছিলেন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। সালফারকে রাবারের সঙ্গে উত্তপ্ত করলে যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলা হয়? সালফারকে রাবারের সাথে উত্তপ্ত করলে একটা প্রক্রিয়ার সৃষ্টি হয়, তো কোন প্রক্রিয়া হয় সেটা? পলিমারাইজেশন, স্ফুটিকরণ, তারপরে হচ্ছে ভলকানাইজেশন এবং গ্যালভানাইজেশন। তো সালফার এবং রবার দুটোকে একসাথে উত্তপ্ত করা হচ্ছে। এখানে উত্তপ্ত করার সময় একটা বিশেষ প্রক্রিয়ার সৃষ্টি হয়, যেমন আমরা দেখেছি গ্যালভানাইজেশনে জিঙ্ক অ্যান্ড তোমার হচ্ছে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার একটা প্রক্রিয়া, এটাকে আমরা সাধারণত গ্যালভানাইজেশন বলি। তেমন সালফারকে রবারের সঙ্গে উত্তপ্ত করলে তখন কিন্তু ভলকানাইজেশন বলে এই প্রক্রিয়াটা সৃষ্টি হয়, বা এই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হয়। কি হবে? ভলকানাইজেশন, সরি। কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত আছে? কাকড়াপাড় ইজ এ অ্যাটমিক পাওয়ার স্টেশন। তো এটার লোকেশন কোথায়, কোন শহরের কাছে এটা আছে? রাজ্য বলা হয়নি, কোন শহরের কাছে। তো প্রথমে বোঝো কাকড়াপাড় কোন শহরে আছে, কোন রাজ্যে আছে, তাহলে কিন্তু উত্তর করা যায়। কোথায় পাবো আমরা? এটা গুজরাটে অবস্থিত আছে, এবং সুরাট, যেটাকে আমরা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলি, তাপ্তি নদীর তীরে অবস্থিত গুজরাটের একটি বড় শহর। সেই সুরাটের তীরে আমরা পাবো কি? কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লোকেটেড ইন মহারাষ্ট্র, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাওয়াত ভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানের কোটার কাছে অবস্থিত আছে। নেক্সট দেখো, কাকড়াপাড় গুজরাটে, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে, কৈগা কর্ণাটকে, এছাড়া কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে। ওকে, আমরা এখানে অপশন কয়টি পেলাম? এখানে 7টি কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম পাচ্ছি। প্রাথমিক সারির 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের ভারতে আছে, তো সেগুলোর লিস্ট এখানে দেওয়া হলো। প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পরীক্ষায় পেতেই পারো। ওকে, কোনটা কোথায় আছে এটা থেকে।
বলো পরের প্রশ্ন। নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশে বা প্রবাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিল? অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র আন্দোলনের পক্ষে সেই সংগঠনটি ছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, যেটাকে আমরা IIL বলে থাকি, কোথায় প্রতিষ্ঠা হয়? এটা কোথায় প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ? এনিবডি? ভারতের বাইরে প্রতিষ্ঠা হয়, তাই না? জাপানে প্রতিষ্ঠা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা প্রাথমিকভাবে প্রথমে ভারতের বাইরে প্রতিষ্ঠা হয়, কিন্তু এটা সশস্ত্র কোনো সংগ্রামে ছিল না। পরবর্তীতে এটা 1925 সালে ভারতেও প্রতিষ্ঠা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মানবেন্দ্রনাথ রায় কর্তৃক এটা প্রতিষ্ঠা হয়, এবং স্বরাজ পার্টি চিত্তরঞ্জন দাসের পার্টি। এদের ভিতরে সশস্ত্র বিপ্লবের পক্ষে যারা ছিল তারা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। চলো, এটার ভুল উত্তর আছে, এটা ভুল হবে, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটি? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, যেটা ভারতের বাইরে প্রতিষ্ঠা হয়, এটা কিন্তু সশস্ত্র আন্দোলনে সক্রিয় ছিল। এটা ভুল আছে, ঠিক আছে? এটা ভুল আছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সশস্ত্র আন্দোলনের পক্ষে, এটা বলা ভুল হবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার হবে। ওকে, চলো এরপরে দেখি আমরা তোফু কিসের থেকে তৈরি হয়। তোফুটা তোফু হচ্ছে অনেকটা পনিরের মতো। অনেকে যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু তোফু খেয়ে থাকে। তোফু অনেকটা কেমন? পনিরের মতো। কিন্তু এটা কিসের পনির? সয়াবিনের পনির। তো এখানে সয়াবিন দই বা সয়াবিনের দই হচ্ছে তোফু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সয়াবিনের দই বা সয়াবিনের এক টাইপের পনির টাইপের কিন্তু হচ্ছে তোফু। এটা খাওয়া হয়। Q&A গ্রন্থের রচয়িতাকে? বিখ্যাত গ্রন্থ Q&A গ্রন্থ, এই বিখ্যাত বইটি কে লিখেছেন? Q&A শীর্ষক বইটির লেখক হচ্ছেন কে? অ্যান্সার হচ্ছে বিকাশ স্বরূপ। অপশন এ তে দেখতে পাচ্ছ বিকাশ স্বরূপ, তিনি লিখেছেন এই বিখ্যাত বইটি। মিল্ক অফ লাইম কাকে বলা হয়? মিল্ক অফ লাইম আমরা কাকে বলে থাকি? CaO, Ca ফার্স্ট ব্র্যাকেট OH2। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, CaOH2। এটা হচ্ছে সাধারণত মিল্ক অফ লাইম নামে পরিচিত। স্যার এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকেই আমরা সাধারণত মিল্ক অফ লাইম বলি। এছাড়া আরেকটা আছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, এটাকে আমরা বলে থাকি কুইক লাইম। কুইক লাইম কাকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে সাধারণত ক্যালসিয়াম অক্সাইডকে আমরা বলে থাকি। ডিনামাইটের আবিষ্কারক কে ছিলেন? কে ডিনামাইট আবিষ্কার করেছিলেন? বিস্ফোরক। কমেন্ট করে জানাবে। আমরা এখন কিন্তু আলোচনার ভিতরে যেতেই চাই না, কারণ আলোচনা করার এখন সময় কিন্তু নেই। কম্পিউটারের আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা, কোনটি একটি এক্সিকিউটেবল ফাইল যা কম্পিউটারের একটি প্রোগ্রাম চালাতে সক্ষম? কম্পিউটারের প্রোগ্রাম চালাতে সক্ষম একটা এক্সিকিউটেবল ফাইল কোনটি? .exe, .edf, .jk এবং .wind, .wind যাই বলা হোক,
এর ভিতরে কোনটি একটি প্রোগ্রাম চালাতে সক্ষম? বাকিগুলো দেখো আমি মন গড়ন কয়েকটা নাম দিয়েছি, এগুলো কোনো তোমার হচ্ছে ফাইল নয়, ঠিক আছে। উপরেরটা একটাই একটা ভ্যালিড নাম, সেটা হচ্ছে .exe। এটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল যেটা প্রোগ্রাম চালাতে কিন্তু সক্ষম এবং এটা প্রতিটা কম্পিউটারে কিন্তু থাকে। নেক্সট, নিচের কোনটি অজৈব পদার্থ নয়? দ্রুত, নিচের কোনটি একটি অজৈব পদার্থ নয়? 15 প্রশ্ন 12 প্রশ্ন আমাদের সঠিক উত্তর হচ্ছে ফ্যাট একটা অজৈব পদার্থ নয়, এটা একটা জৈব পদার্থ। বাকি হীরা, জল, আয়রন, সোনা, লোহা, অ্যালুমিনিয়াম যাই নিয়ে আসো এগুলো কিন্তু সব অজৈব পদার্থের ভিতরে পড়ে, তাই না? এগুলো সব অজৈব পদার্থ। চলো এরপরে দেখি নেক্সট, স্টেপ তৃণভূমি পাওয়া যায় কোথায়? স্টেপস হচ্ছে একটা তৃণভূমি অঞ্চল, এই তৃণভূমি অঞ্চলটা আমরা কোথায় পেয়ে থাকি সাধারণত? জাস্ট প্র্যাকটিস, শুধু প্র্যাকটিসের সময় শুধু প্র্যাকটিস হবে, ওকে। সকালবেলাতে আমরা শুধু কোশ্চেন অ্যান্সার বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবো এবার থেকে, আর প্রতিদিন আমি সেটাই করার চেষ্টা করি। স্বল্প সময় আমি তোমাদের জন্য পাই, বেশি সময় আমাকে দেওয়া হয় না, অল্প সময় পাই আমি, তার ভিতরে যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করিয়ে দেওয়ার চেষ্টা করি। স্টেপস একটা তৃণভূমি অঞ্চল, এটা এশিয়া এন্ড ইউরোপ, বিশেষ করে মধ্য এশিয়া অঞ্চলে কিন্তু আমরা এগুলোকে দেখতে পাই। চলে এখানে কিছু তৃণভূমি এবং সেগুলোর অবস্থান কোথায় দেখে নেওয়া যাক। প্রথমে বলা হচ্ছে প্রেইরি তৃণভূমি। কোথায় পাবো প্রেইরি? উত্তর আমেরিকাতে পাবো প্রেইরি তৃণভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকাতে কি আছে? পম্পাস। হাঙ্গেরিতে পুস্তাজ। পুস্তাজ তৃণভূমি কোথায়? হাঙ্গেরিতে। ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে। ভেল্ড তৃণভূমি দক্ষিণ আফ্রিকাতে। কম্পোস তৃণভূমি কোথায়? ব্রাজিলে। এছাড়া আরো আছে, যেমন ক্যান্টারবেরি। কোথায় পাই আমরা ক্যান্টারবেরি? নিউজিল্যান্ডে পেয়ে থাকি, তাই তো। ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। আচ্ছা, এখানে অস্ট্রেলিয়া আছে অলরেডি। তো এগুলো হচ্ছে কিছু কিন্তু তৃণভূমি, ওকে, যেগুলো আমাদের দেখে রাখতে হবে কোনটি কোথায়, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন, ডি নাগেশ্বর রেড্ডি নাম তোমরা এটা শুনেছো, কয়েকদিন আগে তিনি কিন্তু পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছিলেন ভারত সরকারের দ্বারা। তো ডি নাগেশ্বর রেড্ডি, যিনি 2016 সালে ভারত সরকারের, মাফ করবে 2016 সালে নয়, এটা ভুল আছে, প্রথমে এটা কাটা যাবে, ঠিক আছে। 2002 সালে ভারত সরকারের কাছ থেকে যিনি 2002 সালে পদ্মশ্রী, 2016 সালে পেয়েছেন পদ্মভূষণ এবং 2025 সাল, এই 2025 সালে এসে পদ্ম বিভূষণ পেয়েছেন তিনি। সেই ডি নাগেশ্বর রেড্ডি কিসের সাথে যুক্ত? কোন ক্ষেত্রে তিনি বিখ্যাত? উপন্যাসিক, কার্টুনিস্ট, চিত্রশিল্পী নাকি চিকিৎসক? দেখো, ভারতের 3টে পদ্ম পুরস্কারই পেয়েছে এমন ব্যক্তি খুবই কম আছে, ওকে। 10-12 জন এরকম ব্যক্তি আছে যারা 3টেই কিন্তু এরকম পদ্ম পুরস্কার পেয়েছেন। তার ভিতরে একজন হচ্ছে ডি নাগেশ্বর রেড্ডি, যাকে 2025 সালে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে ভারত সরকারের কাছ থেকে। এছাড়া 2002 সালে তিনি পদ্মশ্রী এবং 2016-তে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন ভারত সরকারের কাছ থেকে। সো তিনি কি একজন? তিনি হচ্ছেন একজন চিকিৎসক, তিনি হচ্ছেন একজন চিকিৎসক। শের ই কাশ্মীর, এখানে শের বলতে এই শেরের কথা বলা হয়েছে। শের, শের মানে হচ্ছে কি? লায়ন। শের ই কাশ্মীর কাকে বলা হয়ে থাকে? শের ই কাশ্মীর আমরা কোন ব্যক্তিকে বলবো? দ্রুত। অপশন এ শাহ মীর, অপশন বি ওমর আব্দুল্লাহ, অপশন সি শেখ আব্দুল্লাহ, আর অপশন ডি তে বলা হচ্ছে জয়নুল আবেদিন। এখানে আমি জানি অনেকে জয়নুল আবেদিন করবে, এটা করলে ভুল হবে। ও শেখ আব্দুল্লাহকে আমরা কিন্তু সাধারণত বলে থাকি শের ই কাশ্মীর। শেখ আব্দুল্লাহ হচ্ছে কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। ভারত ভুক্তি হওয়ার পরে কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেখ আব্দুল্লাহ। কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি করার পরে, অর্থাৎ কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি, ইটস মিন কেন্দ্রশাসিত অঞ্চল করার পরে কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন ওমর আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহরই কিন্তু একজন গ্র্যান্ডসন ওমর আব্দুল্লাহ। আর জয়নুল আবেদিন ইনি কাশ্মীরের আকবর নামে পরিচিত। এনাকে কি বলা হয়? কাশ্মীরের আকবর। আমরা সকলেই জানি
কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এই ভেবে অনেকে কিন্তু শের ই কাশ্মীর কিন্তু বলে ফেলবে। কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। অ্যাকচুয়ালি না, শের ই কাশ্মীর আমরা শেখ আব্দুল্লাহকে বলি। ম্যান্ডারিন কোন দেশে কথিত একটি প্রধান ভাষা? ম্যান্ডারিন হচ্ছে একটা ভাষা। ম্যান্ডারিন ভাষায় কথা কারা বলে? দ্রুত। ম্যান্ডারিন দেখো কোয়ালিটি কন্টেন্ট, এগুলো এগুলো হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট টিডব্লিউএস একাডেমিতে। ওকে, তো তার জন্য আরো যদি টাইম বাই টাইম রুটিন অনুযায়ী ক্লাস দেখতে চাও, টিডব্লিউএস একাডেমি ব্যাচে ভর্তি হতে পারো সেখানে গিয়ে, অথবা ক্লাস ইউটিউবেও দেখতে পারো, কোনো বিষয় নয়। এটার উত্তর করো, ম্যান্ডারিন কোন দেশের একটি কথিত ভাষা? ম্যান্ডারিন হচ্ছে চীন দেশের একটি কথিত ভাষা, হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন বা রিপাবলিক অফ চীনের কিন্তু একটা ভাষা হচ্ছে ম্যান্ডারিন। এটি চাইনিজ ভাষাও বলি আমরা সাধারণত। দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণের ব্যবহার করে? দাঁতের ডাক্তার যারা হয়ে থাকে তারা দাঁত পরীক্ষার জন্য একটা বিশেষ কিন্তু কাঁচের এরকম দণ্ড ব্যবহার করে, একটা দর্পণ ব্যবহার করে থাকে, একটা দণ্ড, তার আগে দর্পণ থাকে, সেটার ব্যবহার করে। কোন দর্পণের ব্যবহার তারা করে থাকে? অ্যান্সার হচ্ছে এখানে অবতল দর্পণের ব্যবহার তারা করে থাকে। অবতল দর্পণ সেই দর্পণ যে দর্পণে আমরা ছোট জিনিসকে বড় করে দেখতে পাই, তাই তো? অবতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয়? বস্তুর আকারের থেকে বড় হয়, আর উত্তল দর্পণে বস্তুর আকারের ছোট হয়। তো দাঁতের কোথাও কিছু একটা হলো, সেটা বড় করে দেখতে হবে, তখন কিন্তু ব্যবহার করা হয় কি? অবতল দর্পণে, তাই না? আর কি হয়? আর কোথায় ব্যবহার হয় অবতল দর্পণের? গাড়ির হেডলাইট, পরীক্ষায় প্রশ্ন দেয় গাড়ির হেডলাইটে কোন দর্পণের ব্যবহার করা হয়? কিসের? অবতল দর্পণের ব্যবহার করা হয়। গাড়ির লুকিং ভিউ মিররে কিসের ব্যবহার করা হয়? কমেন্ট করে জানাও। গাড়ির যে লুকিং ভিউ মিরর থাকে সেটাতে আমরা কোন দর্পণের ব্যবহার করি? নেক্সট প্রশ্ন, সালকসেশন এ অনুযায়ী কি ঘটে? দ্রুত, প্রশ্নটা কি বলা হচ্ছে? সাল্ক সিজন বলতে আমরা বা অর্থনীতিতে সাল্ক সিজন আসলে কি? দ্রুত বলো সকলে। সাল্ক সিজন বলতে বোঝায় এমন একটা সময়কে যেখানে অর্থনৈতিক কার্যক্রম কমে যায় এবং অস্থায়ী বেকারত্ব বেড়ে যায়। সাল্ক সিজনে কি হয়? সাল্ক সিজনে অর্থনীতিতে কি ঘটে? আচ্ছা সরি, সাল্ক নয়, স্ল্যাক। ওকে, স্ল্যাক সিজন, এই সিজনটা কোন সময়কে বোঝাচ্ছে? জানুয়ারি থেকে, ভারতের অর্থনীতির কনটেক্সটে যদি আমরা দেখি, জানুয়ারি থেকে জুন মাসের ভিতরে, জানুয়ারি থেকে জুন মাসের ভিতরে এই সময়টাকে বলা হচ্ছে স্ল্যাক সিজন। এই সিজনে কিন্তু অর্থনৈতিক কার্যক্রম মন্থর গতিতে চলে, কমে যায়, ধীর গতিতে চলে, কচ্ছপের গতিতে চলে এবং বেকারত্ব বেড়ে যায়, অস্থায়ী বেকারত্ব। নিচের কোনটি ভারতের প্রথম 100% 100% জৈব কেন্দ্রশাসিত অঞ্চল? অর্গানিক জৈব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? 100% জৈব। হান্ড্রেড পার্সেন্ট জৈব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এখানে? লাক্ষাদ্বীপ। আমরা সকলেই জানি লাক্ষাদ্বীপ প্রবাল প্রাচীর দিয়ে তৈরি, তো এটা অবভিয়াসলি অর্গানিক একটি দ্বীপ, অর্গানিক বা জৈব একটি দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। এখানে 36টি দ্বীপ আমরা পাবো, 36টি দ্বীপই কিন্তু এখানে প্রবাল দ্বীপ। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের প্রবাল দ্বীপ কোথায় পাওয়া যায়? লাক্ষাদ্বীপে আমরা প্রবাল প্রাচীর পাই বা প্রবাল পেয়ে থাকি সাধারণত।
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হাইয়েস্ট পিক ইউরোপের কোনটি? প্রতিটা মহাদেশের হাইয়েস্ট পিক আমরা দেখব, তার ভিতরে ইউরোপের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এলব্রুজ, ইউরোপ মহাদেশের হাইয়েস্ট পিক। এখানে দেখো এশিয়া মহাদেশের হাইয়েস্ট পিক তথা পুরো বিশ্বের হাইয়েস্ট পিক হচ্ছে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কোন কোন স্থানের হাইয়েস্ট পিক? এশিয়া মহাদেশের হাইয়েস্ট পিক, সাথে সাথে পুরো বিশ্বের হাইয়েস্ট পিক, নেপাল দেশের হাইয়েস্ট পিক, এবং হিমালয় পর্বতমালারও হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগুয়া, উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলে সেখানকার হাইয়েস্ট পিক মাউন্ট ম্যাককিনলে, আফ্রিকার মাউন্ট কিলিমানজারো একটা কিন্তু আগ্নেয় পর্বত এবং এটা একটা আফ্রিকা মহাদেশের হাইয়েস্ট পিক, তানজানিয়া দেশে অবস্থিত আছে। ইউরোপের মাউন্ট এলব্রাস বা এলব্রুস, ওশিয়ানিয়ার দেখতে পাচ্ছ পুনকাকজায়া বা মাউন্ট কার্সেন্টাস, আচ্ছা আমি দেখতে পেয়েছি এবার, দেখা যাচ্ছে না এইভাবে, যাই হোক। তো এটা পুনকাকজোয়া বা মাউন্ট কার্সেন্টাস, এটাও কিন্তু হচ্ছে কোথাকার? ওশিয়ানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশের হাইয়েস্ট পিক। আরেকটা হচ্ছে আন্টার্কটিকার হাইয়েস্ট পিক, এটা খুবই ইম্পর্টেন্ট। আন্টার্কটিকার হাইয়েস্ট পিকটা খুবই ইম্পর্টেন্ট, আফ্রিকার হাইয়েস্ট পিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইউরোপেরটা তো আসেই পরীক্ষায়। ওকে, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে। তো আন্টার্কটিকায় মাউন্ট ভিনসন হচ্ছে সেখানকার হাইয়েস্ট পিক। নিম্নের কোনটি গুরুগ্রাম সেখানে 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে? একটা কোম্পানি 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে গুরুগ্রামে। কোম্পানিটির নাম কি? জোম্যাটো, জিওমার্ট, ব্লিঙ্কিট নাকি অ্যামাজন ফ্রেশ? অ্যান্সার হচ্ছে ব্লিঙ্কিট। ব্লিঙ্কিট 10 মিনিট অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে। গণেশ চতুর্থী হলো হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে গণেশ চতুর্থী, তাই তো? তো এই দিনে বা যেদিন গণেশ চতুর্থী হয় এই দিনে কিন্তু বিশেষ করে মিষ্টি, এক ধরনের বিশেষ মিষ্টি খাওয়া হয়। কোন মিষ্টি খাওয়া হয়? আমি যতটুকু জানি ততটুকু একটু বলে রাখি। গণেশ চতুর্থীর সময় বিশেষ মিষ্টি হয়ে থাকে যেটার নাম হচ্ছে মোদক। মোদক মিষ্টি হয় গণেশ চতুর্থীর সময়। ক্ষীর সাধারণত আমরা যদি দেখি জন্মাষ্টমীর সময়, আমার যতটুকু মনে পড়ছে জন্মাষ্টমীর সময় কিন্তু প্রচুর ক্ষীর খাওয়া হয়, তাই না? আর মুসলিম ধর্মে ঈদ আসলে কিন্তু ক্ষীর খাওয়া হয়, ঈদ উৎসবে ক্ষীর তো ফেমাস। ওকে, এছাড়া ঠেকুয়া কিন্তু ছট পুজোর সময়। ঠেকুয়া কখন খাওয়া হয়? ঠেকুয়া বিশেষ করে ছট পুজো কিন্তু ঠেকুয়া ছাড়া অসম্পন্ন প্রায়। ওকে, বিহারের যে ছট পুজো হয়ে থাকে, ছট পুজোটা কিন্তু আমরা যদি দেখি সাধারণত এটা কিন্তু ছট পুজোর সাথে ঠেকুয়া ওতপ্রোতভাবে জড়িত এবং একটা ট্রেডিশন বিহারের। আর রসগোল্লা তো বাঙালির সবকিছুতেই থাকে মোটামুটি, রসগোল্লা। ওকে, নেক্সট চলো, নেক্সট আমাদের পরের প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণ শূন্য হয়? মহাকর্ষীয় যে ত্বরণ সেটা কোথায়? অভিকর্ষজ মান মহাকর্ষীয় ত্বরণ সেটা কোথায় শূন্য হবে সাধারণত? মহাকর্ষীয় ত্বরণ এটা শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে, যেটা পৃথিবীর সেন্টার, পৃথিবীর কেন্দ্র, সেখানে কিন্তু এটা শূন্য হবে। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1815 সালে কলকাতাতে স্থাপিত একটা সভা, 1815 সালে কলকাতাতে স্থাপিত একটা সমিতি বা সভা ছিল আত্মীয় সভা, প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রয়। নেক্সট প্রশ্ন দেখো, এটা আমাদের একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। এনটিপিসির আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দিতে চলেছি, কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক একটা প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স তো নয়, এটা একটা তোমার হচ্ছে বলতে গেলে সোশ্যালি একটা তোমার ওই কি বলা হয় পলিটিক্যাল একটা প্রশ্ন, ঠিক আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন বেস একটা প্রশ্ন। 2017 সালে বিচারপতি কে এস পুট্টাস্বামী বনাম ভারত ইউনিয়নের ঐতিহাসিক মামলা সুপ্রিম কোর্ট কর্তৃক গোপনীয়তা অধিকারের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে কোনটিকে? এখানে কোন ধারাটিকে দেয়া হয়েছিল, যা মূলত ধারা 32, ধারা 19 নাকি ধারা 21, ধারা 23?
স্যার কি ভাষা, বুঝতে পারিনি, একটু আরেকবার ভালো করে বুঝিয়ে বলুন। আমি বুঝিয়ে বলছি। 2017 সালে বিচারপতি এস পুট্টাস্বামী, যিনি অবসরপ্রাপ্ত এখন বর্তমানে একটা বিচারপতি তিনি, তো তার নেতৃত্বে একটা মামলা হয় যেখানে ভারত সরকার এবং বিচারপতি পুট্টাস্বামীর মধ্যে একটা মামলা হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক, আমাদের যে সুপ্রিম কোর্ট ছিল সেই সুপ্রিম কোর্টে মামলাটা হয় এবং সেখানে গোপনীয়তা অধিকারের জন্য একটা, বা গোপনীয়তার অধিকারের একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে একটা ধারাকে। কোন ধারাকে? ধারা 21কে। এটা জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার হিসাবে পরিচিত। ওকে, এটা হচ্ছে অপশন সি, মৌলিক অধিকারের একটা কিন্তু ধারা। এটা অপশন সি ইজ রাইট অ্যান্সার। এই ধারাটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, খুবই মোস্ট ইম্পর্টেন্ট ধারা। তোমার ওই যদি এমার্জেন্সিও লাগানো হয় না, এমার্জেন্সির সময় সব মৌলিক অধিকার রদ করা যায়, কিন্তু এটাকে রদ করা যায় না, বন্ধ করা যায় না। এত গুরুত্বপূর্ণ একটা কিন্তু ধারা এটা। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে। নেক্সট পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আরো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই আমরা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।